দেশের স্থিতিশীলতায় নির্বাচনের বিকল্প দেখছে না বিএনপি, দ্রুত রোডম্যাপ দাবি। অপতথ্য ছড়িয়ে বিশ্বকে বিভ্রান্ত করছে ভারত, মন্তব্য নেতাদের। নির্বাচনের ব্যাপারে সংস্কার ঘোষণা করে রোডম্যাপ দেওয়া যে ওই দিনই নির্বাচন হবে। কারো প্রশ্রয় থেকে যারা তাকে রক্ষা করার চেষ্টা করবেন তারাও বাংলাদেশের স্বাধীনতার বিরোধী। আগামী বছরই জাতীয় নির্বাচনের আভাস শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টার, ক্ষমতায় আসবে রাজনৈতিক সরকার। ভারতীয় আগ্রাসন ও অপপ্রচার বন্ধে ঐক্যের আহ্বান সাবেক সেনা কর্মকর্তাদের। নতজানু নয়, সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্র নীতির দাবি। এবং 2টি বাস ও 5টি স্টেশন দিয়ে পরীক্ষামূলক যাত্রা বিআরটি প্রকল্পের বিজয় দিবসে আনুষ্ঠানিক উদ্বোধন, পুরোদমে চালু আগামী জুনে। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। রাজনৈতিক সরকার ক্ষমতা এলে দেশে স্থিতিশীলতা আসবে দাবি করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, লড়াই এখনও শেষ হয়নি। এছাড়া সকালে জাতীয় বার্নে আহতদের দেখতে গিয়ে বিএনপির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী ফ্যাসিবাদীদের যারা রক্ষার চেষ্টা করবে তারা স্বাধীনতা বিরোধী। প্রতিবেদনে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার, আহত ও গুলিবিদ্ধ অনেকে এখনও হাসপাতালে কাতরাচ্ছেন। আমরা বিএনপি পরিবার নামক সংগঠনের উদ্যোগে শনিবার তাদের দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রোগীদের দেখতে এসে বিএনপির এই নেতা বলেন, রাষ্ট্রীয় নিপীড়নের বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি পলাতক স্বৈরাচার রক্ষায় ভারতসহ যারা মায়াকান্না করছে তাদেরও সমালোচনা করেন তিনি। আজকে সেই পলাতক স্বৈরাচারের জন্য মায়া কান্না কাঁদছেন পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা, নীতি নির্ধারকরা এবং আরও অনেকে, এবং বিশেষ করে আত্মা বিক্রিকারী মিডিয়ার লোকজনরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। এই অপরাধের সাথে যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী জড়িত, যারা নির্দেশ দিয়েছেন, সেই সমস্ত পিশাচ মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের বিচার এখানে নিশ্চিত করতে হবে। কারো প্রশ্রয় থেকে যারা তাকে রক্ষা করার চেষ্টা করবেন তারাও বাংলাদেশের স্বাধীনতার বিরোধী, সেই রাষ্ট্রও বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী, তারাও বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। এদিকে ভারতের সম্প্রতি ঘটনার সূত্র ধরে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাগ্রত পার্টি আয়োজিত মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে ভারত। এই সরকারের উদ্যোগে ভালো একটি নির্বাচনের ব্যবস্থা যখন এগিয়ে যাচ্ছে, পার্শ্ববর্তী দেশ সেই নির্বাচনকে ভণ্ডুল করে যাতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয় বিএনপি এবং আগামী দিনে যাতে সরকার গঠন করতে না পারে সেই চেষ্টা তারা চালাচ্ছে। আমার কাছে মনে হয় এই অপচেষ্টাকে আমাদের রুখতে হবে, এই ঘৃণ্য চেষ্টাকে আমাদেরকে প্রতিহত করতে হবে। অপরদিকে আগরতলায় হাইকমিশনের হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে যুব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ বলেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র শেষ হয়নি, আগামী দিনে লড়াই আরও কঠিন বলে মন্তব্য করেন তিনি। তারা আমাদেরকে শোষণ করতে চায় এবং তারা এজন্যই আজকে যখন তারা দেখেছে তাদের সেই যে স্বৈরাচার, তাদের যে আজ্ঞাবহ সরকার ছিল পালিয়ে গেছে, এখন তারা মনে করছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আগের মতো তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। সবকিছুর সাথে জড়িত হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সবচেয়ে বেশি ভাবে ষড়যন্ত্র করছে এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং পতিত স্বৈরাচার। জাতীয় প্রেস ক্লাবে পৃথক আরেকটি আলোচনা সভায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ। বলেন, রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে দেশে স্থিতিশীলতা আসবে। সংস্কার আপনারা শুরু করেন, যে সংস্কার আপনারা শুরু করবেন শেষ না হলে
পরবর্তী নির্বাচিত সরকার সেই সংস্কারকে সমাপ্ত করবে। সেই জন্যে সেই উছিলা দিয়ে, সংস্কারের উছিলা দিয়ে অনিশ্চিতকালের জন্য ক্ষমতায় থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। সর্বপ্রথম এবং অগ্রাধিকার প্রস্তাব হওয়া উচিত নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে সংস্কার ঘোষণা করে একটা রোড ম্যাপ দেওয়া, যে ওই দিনই নির্বাচন হবে। দেশ বিরোধী ষড়যন্ত্র রুখতে ভারতীয় রাজনৈতিক ও গণমাধ্যমের অপতথ্য প্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান বিএনপি নেতাদের। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। দেশের মানুষ আগামী বছরই রাজনৈতিক সরকার দেখবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সকালে রাজধানীর গুলশানে বিআইডিএস আয়োজিত 3 দিনের সম্মেলনে কথা জানান তিনি। এদিকে মধ্যম আয়ের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। তানজিলা খান মিমের প্রতিবেদন। মিলে আমরা করতে পারি, কিন্তু আমাদের এই গভর্নমেন্ট দেশে চলমান নানা সংস্কারের মধ্যে নির্বাচন প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে। এবার পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা জানালেন আগামী বছরে রাজনৈতিক সরকার দেখবে দেশের মানুষ। যদিও এ বক্তব্যকে একান্ত ব্যক্তিগত বলেও মনে করেন তিনি। খুব স্বল্পকালীন, এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। সকালে রাজধানীর গুলশানে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস আয়োজিত 3 দিনব্যাপী এবিসিডি সম্মেলনে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি নিয়ে সৃষ্ট সমালোচনারও পরিষ্কার জবাব দেন পরিকল্পনা উপদেষ্টা। জানান জাতিসংঘের মূল্যায়নে 2 বার উৎপ্রাণর পর আর এলডিসিতে থাকার সুযোগ নেই বাংলাদেশের। এলডিসি থেকে বেরিয়ে আসার এ সময় বিগত সরকারের আমলে নেওয়া বেশ কিছু প্রকল্প নিয়ে সমালোচনা করে ক্রমবর্ধমান আয় ও ভোগ বৈষম্যের কথা তুলে ধরেন উপদেষ্টা। বলেন ব্যাংকগুলোকে ব্যবহার করে মানুষের টাকা বিদেশে পাচার করা হয়েছে। সম্পদ স্বল্পতায় মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ চ্যালেঞ্জিং হবে বলেও আশঙ্কা করেন তিনি। বেসিক্যালি একটা দেশের সাথেও নাই, এখনো আছে সফটওয়্যার আছে, এগুলো তো কোনো কাজের কিছু না। বিমস্টেক এগুলোর কথা বলা হয়, কাজে আমরা তো শুরুই করিনি এসব জিনিস। ইন্টারন্যাশনালি ইন্টিগ্রেটেড না হলে তো উপরে ওঠার প্রশ্ন ওঠে না। কিন্তু সেটা প্রি-রিকুইজিট হলো আওয়ার ইকোনমি হ্যাজ টু বি মোর কম্পিটিটিভ। আমাদের ইকোনমিক ডিপ্লোমেসি, যেটাতে আমরা খুব একদমই অনগ্রসর, এটাতে আমাদের অনেক বেশি ভালো হতে হবে। এ সময় উত্তরণের পথে মধ্যম আয়ের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন আলোচকরা। অর্থনৈতিক ও রাজনৈতিক এই আলোচনায় বেক্সিমকো সহ বড় অনেক কোম্পানির ব্যালেন্স শিটের বাইরে অর্থ না থাকা ও ব্যাংকে রাখা সাধারণ মানুষের টাকা লোপাটকে দেশের অর্থনীতির জন্য শঙ্কার কারণ হিসেবে তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা। ব্যাংকগুলোর এই মানুষের টাকা, এগুলোর জন্য রিসোর্স দরকার। বড় বড় শিল্প, বেক্সিমকো শিল্প ইন পার্টিকুলার, এগুলোর সব ব্যালেন্স শিট এখন দেখা যাচ্ছে, এগুলোতে ব্যালেন্স শিটে অনেক টাকা আছে, কিন্তু আসলে কোনো দেশের ভিতরে কোনো রিসোর্স নাই। এদের ওয়েজ দিতে হবে। তানজিলা খান মিম, এখন, ঢাকা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা। শনিবার সকালে রাওয়া ক্লাবে সমাবেশ থেকেই আহ্বান জানান তারা। পরে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের ব্যানারে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বের করা হয় প্রতিবাদ মিছিল। তানজিলা খান মিমের আরও একটি প্রতিবেদন। রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতীয় গণমাধ্যমে সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে অপপ্রচার বাংলাদেশের সাথে সম্পর্কে তৈরি করেছে টানাপোড়েন। আগরতলায় সহকারী হাইকমিশনে ধর্মীয় উগ্রবাদী সংগঠনের ন্যাক্কারজনক হামলা বাড়িয়ে দিয়েছে উত্তেজনা। এরই প্রেক্ষিতে শনিবার মহাখালীর রাওয়া ক্লাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানান সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের ব্যানারে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন তারা।
দেশের সার্বভৌমত্ব রক্ষায় আওয়াজ তোলেন সম্মিলিত কণ্ঠে। বক্তারা বলেন, বিগত সরকারের আমলে ভারতের সাথে স্বাক্ষরিত চুক্তিগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে। পাশাপাশি ভারত যেহেতু ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ করেছে, তাই দেশের বিভিন্ন স্থানে তাদের ভিসা সেন্টারগুলো বন্ধের দাবি জানানো হয় সমাবেশ থেকে। আমরা এখানে জমায়েত হয়েছি, সমাবেশ হয়েছি জনগণের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য। এছাড়া ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ড বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি বলেও মনে করেন সাবেক সেনা কর্মকর্তারা। তাই নত যেন নয়, সমমর্যাদার ভিত্তিতে পররাষ্ট্রনীতি নির্ধারণের দাবি জানান তারা। দেশের এই ক্রান্তি লগ্নে জাতিকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। আমরা সরকারকে আহ্বান করতে চাই, আর কোন নতজানু পররাষ্ট্রনীতি নয়, সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি। আমরা কোন ধরনের নতজানু নীতি কোন অবস্থাতেই আমরা আশ্রয় প্রশ্রয় দিব না। পরে প্ল্যাকার্ড হাতে রাওয়া ক্লাব থেকে শুরু করে তেজগাঁও এলাকা প্রদক্ষিণ শেষে আবারও ক্লাবে এসে শেষ হয় পদযাত্রাটি। তানজিলা খান মিম, এখন, ঢাকা। শেখ হাসিনাকে প্যাথোলজিক্যাল খুনি আখ্যা দিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, খুনি ও তাদের দোসররা নতুন করে গল্প সাজিয়ে নতুন রূপে ফিরে আসতে যাচ্ছে। তাদের আবারও প্রতিহত করতে ছাত্র সমাজ ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি। সকালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগের 11 জেলায় শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় সার্জিস ও স্নিগ্ধদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। কাজী মাহফুজের প্রতিবেদন। রক্ত দিয়ে মা, আমি দেশ স্বাধীন করবো, রক্ত দিয়ে দেশ স্বাধীন করবো, মা আমাকে টেনশন করে না, মা আমাকে টেনশন করে না। এই কথা বলে বিলাপ করছিলেন জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের শহীদ আব্দুর রাকিবের মা অজিফা খাতুন। কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা আব্দুর রাকিব 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হন। ছেলেকে হারিয়ে পাগল প্রায় তার মা। একই অবস্থা চট্টগ্রামের পিটিআই অডিটোরিয়ামে জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবে বিভাগের 11 জেলার শহীদ 104 পরিবারের। এ সময় শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান, নির্বাহী ও সাধারণ সম্পাদককে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। আমার ভাই কিন্তু আমার সাথেই ছিল। এখন এত মানুষের ভিড়ে তখন মানবতায় চিন্তা করছি যে আমার ভাই, এত মানুষ মরতেছে, আমার ভাই মরলে আর সমস্যা নাই, আমার ভাইয়ের লাশ আমি নিজেই আমার হাতে করে আনছি। আমার ছেলের প্রথম 2টা গুলি করে, গুলি করার পরে আমার ছেলে পলায় যায়, যাওয়ার পরে আবার ধরে তারা 3টা গুলি করে। এ সময় তাদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আশ্বাস দেন সার্জিস আলম। বলেন, শেখ হাসিনা প্যাথোলজিক্যাল খুনি, এই খুনি নতুন করে গল্প সাজাচ্ছে, নতুন রূপে ফিরে আসতে চাচ্ছে। যেই খুনি মানে তার পরিবারের 18 জনের হত্যা নিয়ে 16 বছর ধরে মায়া কান্না করলো, সে যদি এটা মায়া কান্না না করে, সে যদি প্যাথোলজিক্যাল একজন খুনি না হয়, তাহলে তো সে 2000 খুন করতে পারতো না। কোনো একটা জীবনের প্রতি যদি তার এই মায়া থাকে, তাহলে তো আরেকটা জীবন সে ঝরাতে পারতো না। আমরা এখনই দেখি যে আমরা সেই খুনিদের কথা ভুলে যাচ্ছি, সেই খুনিরাই নতুন করে গল্প সাজাচ্ছে, খুনিরা নতুন করে নতুন রূপে ফিরে আসছে। শহীদ পরিবারের সদস্যদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়ে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি প্রশাসনকে আরও বেশি কঠোর হওয়ার আহ্বান জানান তারা। সর্বোচ্চ পর্যায়ে সংস্কার করার জন্য আপনার এখনো কোনো প্রতিবন্ধকতা থেকে থাকে, তাহলে বাংলাদেশের মানুষকে আপনি বলেন, বাংলাদেশের মানুষ সর্বদাই আপনাদের পাশে আছে, সংস্কারের পক্ষে রয়েছে। আমার বাইরে যে আকুতি, দেশ গড়ার জন্য যে আকুতি, ফ্যাসিস্ট মুক্ত দেশ গড়ার যে বিপ্লব, যে সংহতি তারা দেখিয়েছেন, যে দায়িত্ব আমাদের কাছে দিয়ে গিয়েছেন, সে আমরা এখনো বেঁচে আছি। যারা শহীদ পরিবারের আছেন এখানে, আপনারা অনেক বড় একটা ট্রমার মধ্যে দিয়ে গিয়েছেন, এবং এই ট্রমার পরবর্তীতে যে কষ্ট, শোক এক এক জনের ক্ষেত্রে, এক এক পরিবারের ক্ষেত্রে, এক এক সদস্যের ক্ষেত্রে এক এক রকম হয়। কিন্তু আপনাদের যদি মনে হয় যে এই শোক বা কষ্ট আপনারা নিজেরা সামলে উঠতে পারছেন না, তাহলে আমার অনুরোধ থাকবে আপনারা ফাউন্ডেশনে যোগাযোগ করবেন। প্রথম ধাপে বৃহত্তর চট্টগ্রামের 11 জেলার 105 জন শহীদ পরিবারের মাঝে 5 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয় জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশন। পর্যায়ক্রমে বাকিদেরও চেক পৌঁছে দেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। আমাদের প্রত্যেকটি শহীদের পরিবার থেকে যে শহীদের পরিবার বর্গরা আছে, 20 শহীদের পরিবার বর্গরাই আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি।
যার কারণে আমরা আমাদের এই অনুষ্ঠানে আর কোনো প্রধান অতিথি রাখিনি। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। জুলাই আগস্টের ৩৬ দিনের ঘটনা ছবিতে ফুটিয়ে তুলেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সেসব দুঃসহ স্মৃতির কথা মনে করিয়ে দিয়ে ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন সংগঠনের নেতাকর্মী ও দর্শনার্থীরা। শিবিরের সভাপতি জানালেন, ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে তারা কাজ করছেন। নাজমুল সাকিবের প্রতিবেদন। ঘাতক বুলেট কেড়ে নিয়েছিল আবু সাঈদের প্রাণ। পুলিশের গাড়ি থেকে ফেলে না দিয়ে চিকিৎসা দেয়া গেলে হয়তো বেঁচে যেত ইয়ামিনের প্রাণ। তারা আজ ছবি হয়ে স্মৃতির পাতায়, স্মরণে বরণে রয়ে গেছে প্রজন্মের অন্তরে। শনিবার জাতীয় জাদুঘরের গ্যালারিতে এসব বীরদের স্মরণ করে ইসলামী ছাত্র শিবির। প্রদর্শনীতে তুলে ধরে পুরো জুলাই আগস্ট মাসের বর্বরতাকে। বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া আবির হারিয়েছেন তার বন্ধুকে। এই প্রদর্শনী দেখতে এসে হাতড়িয়ে বেড়ালেন সেই স্মৃতি, যেন আজও মনে পড়ে সহপাঠীকে। তো ওই সময়ে আমি দেখেছি যে প্রচুর পরিমাণে পুলিশের থেকে অনেক রকমের আক্রমণাত্মক আচরণ, বিভিন্ন রকমের গোলাগুলি, তারপর মানে অনেক রকমের টর্চার, নির্যাতন এরকম হয়েছে। স্কুল কিংবা কলেজ শিক্ষার্থী সেই দুঃসহ দিনগুলো যেন এখনো তাদের স্মৃতিপটে সাক্ষ্য দিচ্ছে। কেউ নিজেই হয়েছেন এই নির্মমতার শিকার, কেউ বা হারিয়েছেন খুব কাছের বন্ধু সহপাঠীদের। খারাপও লাগছে যে এই আন্দোলনের জন্য অনেক ছাত্র তাদের জীবন দিয়েছে, আমরা তাদের জন্য গর্বিত। গভীরভাবে মনে পড়ছে, কারণ তা আমরা যেহেতু সচক্ষে দেখছি যে ঘটনাগুলা। র্যাবের হেলিকপ্টার আমাদের মাথার উপরে ছিল, যে কোনো সময় মানে ফায়ার করে দিতে নিয়েছিল এই সিচুয়েশন। জুলাইয়ের শিক্ষা যেন আগামীর বাংলাদেশ ধারণ করতে পারে, সেই প্রত্যাশাই ব্যক্ত করলেন গ্যালারিতে আসা দর্শনার্থীরা। জানান, ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন তাদের। বাকস্বাধীনতা থেকে মৌলিক অধিকার সবই থাকবে এ যাত্রায়। ভবিষ্যতে যাতে আর ফ্যাসিবাদী বা কোনো রকম না আসতে পারে, সে ধরনের চেষ্টা থাকা উচিত। শিবির সভাপতি জানালেন, ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে তারা কাজ করছেন। সন্ত্রাস নয়, শিক্ষাঙ্গনে ফেরাতে চান শান্তি ও শিক্ষার পরিবেশ। এখনো যারা 24-এর গণহত্যাকারী, তারা বুক ফুলে রাজপথে তারা হেঁটে যায়, তারা কর্মসূচি দেয়, তারা অবস্থান করে, অথবা দেশের বাইরে থেকে তারা 24-এর গণহত্যার বিপরীত মেসেজ জাতির ভিতরে দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করার ষড়যন্ত্র করে যাচ্ছে, অথচ 24-এর হত্যার বিচার এখনো সেইভাবে জোরালো হয়নি। শহীদ আবু সাঈদ কিংবা মুগ্ধ ছাড়াও অসংখ্য নাম না জানা মানুষেরা আত্মহত্যা দিয়েছেন কর্তৃত্ববাদী সরকারকে সরানোর জন্য। এবং এই প্রজন্ম বলছে মাতৃভূমি অথবা মৃত্যু। তারা চাচ্ছেন আগামী দিনের যে বাংলাদেশ, সে বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ থাকবে না, এক নতুন বাংলাদেশ গড়তে চান এই তরুণ প্রজন্ম। নাজমুল সাকিব, এখন ঢাকা। গাজীপুর থেকে শাহজালাল বিমানবন্দর পর্যন্ত বিআরটি প্রকল্পের 2টি বাস ও 5টি স্টেশন দিয়ে পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে। আরও 10টি বাস যুক্ত করে 16 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সড়ক পরিবহন বিভাগের জ্যেষ্ঠ সচিব জানান, এরই মধ্যে শেষ হয়েছে 98% কাজ। শাহাদাত অভ্রের প্রতিবেদন। এক যুগেরও বেশি সময় ধরে কাজ চলছে বিআরটি প্রকল্পের। একের পর এক সময় দিয়েও শেষ করা যায়নি কাজ। উল্টো এ প্রকল্প বাস্তবায়নে ব্যাপক ভোগান্তিও পোহাতে হয় যানবাহনের যাত্রী ও চালকদের। তবে এবার গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পটি শীঘ্রই চালু হচ্ছে। শনিবার দুপুরে বিআরটি প্রকল্প পরিদর্শন শেষে গাজীপুর মহানগরীর শিববাড়ি বিআরটি স্টেশনে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। 16 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিআরটি প্রকল্পের উদ্বোধন করা হবে। জানানো হয়, প্রাথমিকভাবে 2টি এসি বাস দিয়ে পরীক্ষামূলকভাবে যাত্রী পরিবহন করা হচ্ছে। বিআরটিসি কিন্তু সরকার থেকে কোনো টাকা আনে না এই মুহূর্তে, একেবারেই স্বয়ংসম্পূর্ণ গত 3 বছর যাবত। তো এর মধ্যেও আমরা কিন্তু অনেকগুলো সার্ভিস চালু রেখেছি, যেমন আমরা নগর পরিবহন থেকে ধরে পর্যটন সার্ভিস, মেট্রো রেল সার্ভিস, অনেকগুলো সার্ভিস কিন্তু আমরা চালাচ্ছি, এটা জনগণের স্বার্থে। বর্তমানে 98% কাজ শেষ হয়েছে জানিয়ে বক্তারা বলেন, আগামী বছরের জুনে এই প্রকল্প পুরোপুরি চালু করা সম্ভব হবে। যে সবাই বলছে যে আমরা পারবো এবং সমস্যাগুলো দ্রুত সমাধান করব। প্রকল্প শুরু হলে যেসব সমস্যা দেখা দেবে সেগুলো ধীরে ধীরে সমাধান করার আশ্বাস দেন প্রকল্প পরিচালক। সেবার জন্য আমরা শারমিন পুতুল, এখন গাজীপুর। নরসিংদীর রায়পুরে আধিপত্য বিস্তারকে ঘিরে 2 গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন।
শনিবার সকাল 6টার দিকে উপজেলার মেথিকান্দা এলাকায় যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুনুর রশিদ হারুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। টানা 6 ঘন্টা সংঘর্ষ চলার পর দুপুর 12টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এতে নিহত হন চান্দেরকান্দি ইউনিয়নের ইউপি সদস্য মানিক মিয়া ও কল্পনা বেগম নামের এক নারী। পুলিশ বলছে আহতদের মধ্যে অন্তত 3 জন গুলিবিদ্ধ, তবে আহতদের পরিচয় এখনো জানা যায়নি। এছাড়া নিহতের সংখ্যা বাড়ার শঙ্কা রয়েছে। গণ অভ্যুত্থানে হাসিনার সরকার ও তাদের সুবিধাভোগীদের পলায়নের প্রভাব পড়েছে নির্মাণ সামগ্রীর বাজারে। শ্রমিক ও খুচরা ব্যবসায়ীরা বলছেন আবাসন ও সরকারি প্রকল্পের ধীরগতি কিংবা বন্ধ হওয়া এর বড় কারণ। শিল্প মালিক ও ব্যবসায়ী নেতারা বলছেন গত সরকারের পক্ষপাত দুষ্ট ও একচেটিয়া নীতির কারণে সংকটে পড়েছে নির্মাণ খাত। এছাড়া রাজনৈতিক অনিশ্চয়তাও বাড়িয়েছে শঙ্কা। সমাধানে দ্রুত সময়ের মধ্যে সরকারি প্রকল্পগুলো চালুর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। জাওয়াদ মাহমুদের প্রতিবেদন। রাজধানীর বড় আবাসন প্রকল্পের একটি এই আফতাবনগর। জুলাই গণ অভ্যুত্থানের পর এখানের অধিকাংশ প্রকল্পেই চলে এসেছে ধীরগতি, কোনোটির কাজ আবার বন্ধ হয়ে গিয়েছে। শুধু আবাসন খাতেই নয়, সরকারি বিভিন্ন প্রকল্প বন্ধ হওয়ায় ধস নেমেছে নির্মাণ সামগ্রীর বাজারে। নির্মাণ শ্রমিকরা বলছেন গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের অনেক সুবিধাভোগীর পলায়নের কারণেই এমনটা ঘটেছে। সরকারি দল ক্ষমতায় থাকলে অবশ্যই তাদের ক্ষমতাটা একটু বেশি থাকে, সব সরকারি কাজগুলো তাদের আয়ত্তে থাকে। সরকারি এমপ্লয়াররা আমলা এগুলো অনেকেই ফ্ল্যাট ছিল, এখন তারা হয়তো বা গা ঢাকা দিয়েছে কিংবা তারা ঠিক মতন পেমেন্ট করতেছে না। আসলে কোম্পানির তো মূলত এটা পেমেন্টের উপর ডিপেন্ড করা। নির্মাণ খাতের গুরুত্বপূর্ণ ও মৌলিক উপাদান রড, বালু, ইট, সিমেন্ট, পাথরের ব্যবসায়ও নেমে এসেছে স্থবিরতা। রাজধানীর ইট বালুর বাজার ঘুরে দেখা গেল অলস সময় পার করছেন শ্রমিকরা। ঘুরে ফিরে তাদের কাছেও এই স্থবিরতার প্রায় একই জবাব। এখন আর এমন কাজ কাম হয় না। আগে ইনকাম করতাম দিন গেলে 800-900, কোনোদিন 1000, এখন আর এমন ইনকাম হয় না, 300-400 এমন ইনকাম হয়। 5ই আগস্টের আগে বেচা কিনা যা হইতো তাতে কেউ দিবারা দিয়া বা সংসার চালাইয়া মোটামুটি লাভবান থাকতাম, আর এখন লুজারের মধ্যে আছে। প্রান্তিকের এই প্রভাব পড়েছে উৎপাদক পর্যায়েও। উৎপাদন কমিয়েও বিপুল লোকসান গুনতে হচ্ছে ইস্পাত মালিকদের। এখন যে সময়টা আমরা পার করতেছি সেটা হচ্ছে সারভাইভের সময়। তো এই সময়ে আসলে আমরা নিজেরাও অনেক কিছুই প্ল্যানিং করে একটা জায়গায় আসতে পারছি না। আমরা কোনোভাবেই প্রোডাকশন কস্ট কিন্তু কাট করতে পারছি না, বরঞ্চ প্রোডাকশন কস্টটা আরও বেড়ে গেছে। ইস্পাত ও সিমেন্ট শিল্প মালিক সমিতির নেতারা বলছেন ব্যাংক ঋণ, ডলার সংকট ও বিগত সরকারের একচেটিয়া ব্যবসায়ী নীতির কারণেই ক্ষতির মুখে পড়েছে নির্মাণ শিল্প। সঙ্গে আছে সাম্প্রতিক সময়ের নানা অনিশ্চয়তা। 50% ড্রপ করেছে এই আগস্টের পর থেকে এই আজ অবধি। আর আপনি জানেন আমাদের সিমেন্টের যে সবই কাঁচামাল বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। আমাদেরকে কিন্তু ব্যাংকের যেই ইনভলভমেন্ট, ইনভেস্টমেন্ট, এভরিথিং আগের মতো আছে। গভর্নমেন্টের উন্নয়ন কাজ তো সব বন্ধ। যেমন বিগত গভর্নমেন্ট সব লুটপাটের নামে অনেক বড় বড় মেগা প্রজেক্ট, তারপরে বিভিন্ন রকমের প্রজেক্টগুলো নিয়েছিল। তো ওইগুলো কোনোগুলো প্রায় শেষ পর্যায়ে, কিছু কিছু প্রজেক্ট আছে এখনও অনেক কাজ বাকি আছে। তো এগুলো তো আর এখন চলমান নাই। সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ে অগ্রাধিকার ভিত্তিতে সরকারি প্রকল্পগুলো চালুর পরামর্শ মালিক সমিতির নেতাদের। পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতার উপরও জোর দেন তারা। রাজনৈতিক গভর্নমেন্ট যখন এসে এই পুরোদমে দেশের উন্নয়নমূলক কার্যক্রমের জন্য পরিকল্পনা করবেন, তাহলেই একমাত্র আমাদের এই সিমেন্টের যে এত ড্রপ করেছে এটা গ্রাজুয়ালি ইমপ্রুভ হবে। সরকারের আমরা পেপার পত্রিকা দেখলাম যে $3 বিলিয়ন ওনারা নিজের থেকেই পরিশোধ করছে, ঋণ পরিশোধ করছে। এরকম যদি অর্থনৈতিক চাকা চালু হয়ে যায়
তো মানুষের সব কিছুই স্বাভাবিক হবে। খাত সংশ্লিষ্টদের আশা, ডলার সংকট, সহজ শর্তে ব্যাংক ঋণ ও বন্ধ প্রকল্প চালু হলেই ঘুরে দাঁড়াতে পারে নির্মাণ খাত। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। বিদ্যুৎ জ্বালানির দাম বাড়াতে হলেও আওয়ামী লীগ সরকারের আমলে যে সংকট তৈরি হয়েছে, অন্তর্বর্তী সরকারের কাছে তার সমাধান চান ব্যবসায়ীরা। তাই নিজস্ব জ্বালানি সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই বলছেন ব্যবসায়ীরা। আর সরকার বলছে লুটপাটের রাস্তা বন্ধ করে সক্ষমতা বাড়াতে নেওয়া হচ্ছে নতুন উদ্যোগ। মাঝার মাহবুবের প্রতিবেদন। দীর্ঘ প্রক্রিয়া আর বেশি ব্যয়ের অজুহাতে নতুন করে অনুসন্ধান না করে বরং গ্যাস আমদানির ক্ষেত্র তৈরি করেছিল আওয়ামী লীগ সরকার, যার ফলে চাহিদার বিপরীতে সরবরাহ কমলেও বেড়েছে খরচ। আমদানিকৃত গ্যাসে চড়া মূল্যে উৎপাদিত বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ চেপেছে জনগণের উপর। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত জ্বালানির দাম ও সরবরাহ নিয়ে সেমিনারে ব্যবসায়ীরা বলেন, বিগত সরকারের আমলে জ্বালানির সংকট দেখিয়ে কম সরবরাহ হলেও বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ায় নানামুখী সংকটে তারা সমাধানে ফলপ্রসূ আলোচনা চান অন্তর্বর্তী সরকারের সঙ্গে। যারা বেস্ট ইউটিলাইজেশন করছে ওদেরকে রিওয়ার্ড করা উচিত, আর যারা ওয়েস্টেজ করছে ওদেরকে পানিশ করা উচিত। এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট যদি একটা এনার্জি সেক্টরের একটা রোড ম্যাপ করে যায়, এক্সপার্টদের নিয়ে যদি একটা রোড ম্যাপ করে যায়, হ্যাঁ, আমার মনে হয় এইটা একটা জাতির জন্য আমার মনে হয় খুব ভালো একটা পদক্ষেপ হবে। মানি লন্ডারিং এর যে বিষয়টি আছে সেটা যদি আমরা সুনির্দিষ্টভাবে বন্ধ করতে না পারি, তাহলে কিন্তু আমরা যে ডলারে আমদানি করে টাকায় বিক্রি করে আমরা কোনো ধরনের সাস্টেনেবল প্রাইসিং অফার করতে পারবো না। আলোচনায় বিশেষজ্ঞরা বলেন, জরুরি অবস্থায় আমদানি করলেও নিজস্ব গ্যাস উত্তোলনের বিকল্প নেই। তবে সক্ষমতা বাড়াতে হবে পেট্রোবাংলার, আর বিদ্যুৎ অপচয় কমাতে হবে শিল্প খাতে। ডলার যদি স্লাইড করতে থাকে, there is nothing that we can do, it's our fate। তখন যেটা করতে হবে, কম ইউজ করতে হবে, কনজারভেশন করতে হবে, এনার্জি এফিসিয়েন্সি ইউজ করতে হবে, আর যা হয় লোডশেডিং পাবেন না। এখানে গ্যাসের কোনো অভাব নাই, বিকজ যদি অভাব হইতো, যদি আপনি অনেক ডিল করে গ্যাস না, তাহলে I would throw all the textbook, all the petroleum geology into the bin। কোন সরকারই আমাদের দেশে এই জিনিসটাকে ওই দৃষ্টিতে দেখে নাই। সেই মুহূর্তে 1300-1400 মিলিয়ন ঘনফুট গ্যাস দিচ্ছে। আমাদের বিবিয়ানার যে অবস্থা, 1.5 TCF এর মতো গ্যাস আছে, তারা আগামী 5 বছর এই প্রোডাকশন মেনটেন করতে পারবে কিনা আমি জানি না। ওরা বলছে পারবে হয়তো বা, বাট আর নিজস্ব আমরা যে করছি 700-800 মিলিয়ন ঘনফুট গ্যাস আমরা প্রডিউস করছি। অপার সম্ভাবনাময় ভোলার গ্যাস বারবার আলোচনা হলেও যুক্ত হয়নি জাতীয় গ্রিডে। তবে এখানকার গ্যাস সিএনজি আকারে ঢাকায় আনতে রাজনৈতিক বিবেচনায় দায়িত্ব দেওয়া হয় বিনা টেন্ডারে। ডিসিসিআই এর আলোচনায় বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা বলেন, শিগগিরই আবারও ভোলার গ্যাসের টেন্ডার উন্মুক্ত করা হবে। এই যে আমরা এই পরিস্থিতিতে আসলাম কেন, আসলাম এই কারণে যে আমাদের থেকে প্রতিযোগিতা নির্বাসিত হয়েছিল, কোনো প্রতিযোগিতা ছিল না। বিগত সরকারের মতো সম্পর্কের ভিত্তিতে নয়, বরং উন্মুক্ত দরপত্রে বিদ্যুৎ জ্বালানির প্রকল্প দেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, প্রতি সপ্তাহেই ছাড়া হবে দরপত্র। পেট্রোবাংলার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা হচ্ছে বলেও জানান তিনি। যারা মনে করেন যে আমার সাথে দেখা করলেই একটা প্রকল্প পেয়ে যাবেন, সেই যুগ নাই, কিংবা কারোর সঙ্গে বিদ্যুৎ বিভাগে কিংবা জ্বালানি বিভাগে কারোর সঙ্গে দেখা করলে সেটা হবে না। সেমিনারে ছাদ ও কৃষিতে সোলার বাস্তবায়নের পাশাপাশি চাহিদা কম থাকলেও ক্যাপাসিটি চার্জ বিফলে না যেতে উৎপাদন ঠিক রেখে বিদ্যুৎ বিক্রিতে পরামর্শ দেন বক্তারা। মাঝার মাহবুব, এখন, ঢাকা। দিল্লি চলো আন্দোলন দমাতে পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জে পাঞ্জাব হরিয়ানার সীমান্তে শুক্রবার অন্তত 20 জন কৃষক আহত হওয়ায় শনিবার দ্বিতীয় দিনের মতো উত্তাল ভারত। 144 ধারা জারি ও মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধের মধ্যেও লং মার্চে জড়ো হচ্ছেন কৃষকেরা। উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য দাম সহ দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি কৃষক নেতাদের। তহিদুর রহমানের প্রতিবেদন। কৃষকদের দিল্লি চলো পদযাত্রা ঘিরে শুক্রবার থেকে উত্তাল ভারত। 144 ধারা জারি সহ বন্ধ রয়েছে রাস্তাঘাট, চালানো হচ্ছে আটক অভিযান, ছোড়া হচ্ছে কাঁদানে গ্যাসও। মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্তও অব্যাহত সোমবার পর্যন্ত। এত কিছু করেও কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিতের দাবিতে আবারও শুরু হওয়া আন্দোলন দমাতে পারছে না প্রশাসন। শুক্রবার পুলিশি বাধায় সৃষ্ট সংঘর্ষে অনেক কৃষক আহত হওয়ায় শনিবার দ্বিতীয় দিনের মতো কৃষকদের দিল্লি চলো কর্মসূচির উত্তেজনার পারদরও বেড়েছে।
বাধা ডিঙিয়ে পাঞ্জাব হরিয়ানা সীমান্তের শম্ভু এলাকায় বাড়ছে মাঠে ঘাম জড়ানো শস্য উৎপাদকদের সারি। দাবিতে অনড় তারা। ভয় দেখিয়ে তাদের ঠেকানো যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন এক একজন ফসল ফলানো যোদ্ধা। এমন উত্তেজনার মধ্যে হরিয়ানায় অতিরিক্ত পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। শম্ভু সীমান্তের নিরাপত্তাও জোরদার করার দাবি করছে প্রশাসন। নতুন করে বাড়ানো হচ্ছে ব্যারিকেডের সংখ্যাও। এমনকি আম্বালা ও খনুরি সীমান্তে বিএনএসের ১৬৩ ধারা জারি করা হয়েছে। মোট কথা, কৃষকদের দিল্লি চলো আন্দোলন কর্মসূচি ঠেকাতে সর্বাত্মকভাবে চেষ্টা করছে রাজ্য সরকার। কৃষকদের দিল্লি চলো কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছে কিষাণ মজদুর মোর্চা KMM এবং সম্মিলিত কিষাণ মোর্চা SKM নামের দুটি অরাজনৈতিক সংগঠন। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিত সহ বেশ কয়েকটি দাবিতে এই লং মার্চ কর্মসূচি। এর মধ্যে কৃষি ঋণ মওকুফ, পেনশন, বিদ্যুতের দাম বৃদ্ধি না করা এবং পুলিশি মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন তারা। এছাড়াও ২০২১ সালে লখিমপুর খেরি সহিংসতার শিকারদের জন্য ন্যায় বিচার নিশ্চিতে আইনি গ্যারান্টি চান কৃষকরা। একই দাবিতে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারিও দিল্লি লাগোয়া পাঞ্জাব ও হরিয়ানা সীমান্ত এলাকায় জড়ো হয়েছিলেন কৃষকরা। ২১ ফেব্রুয়ারি খানাউরি সীমান্ত থেকে কৃষকরা মিছিল নিয়ে দিল্লির দিকে এগুতে চাইলে পুলিশ কাঁদানি গ্যাসের ব্যবহার করেছিল। সেই সময় শুভকরণ সিং নামের এক কৃষকের মৃত্যু হয়। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এখন বিকেল শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। দেশের স্থিতিশীলতায় নির্বাচনের বিকল্প দেখছে না বিএনপি। দ্রুত রোড ম্যাপ দাবি। অপতথ্য ছড়িয়ে বিশ্বকে বিভ্রান্ত করছে ভারত, মন্তব্য নেতাদের। নির্বাচনের ব্যাপারে সংস্কার ঘোষণা করে রোড ম্যাপ দেওয়া যে ওই দিনই নির্বাচন হবে। কারো প্রশ্রয় থেকে যারা তাকে রক্ষা করার চেষ্টা করবেন তারাও বাংলাদেশের স্বাধীনতার বিরোধী। আগামী বছরে জাতীয় নির্বাচনের আভাস শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টার। ক্ষমতায় আসবে রাজনৈতিক সরকার। ভারতীয় আগ্রাসন ও অপপ্রচার বন্ধ ঐক্যের আহ্বান সাবেক সেনা কর্মকর্তাদের। নতজানু নয়, সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্র নীতির দাবি। এবং 2টি বাস ও 5টি স্টেশন দিয়ে পরীক্ষামূলক যাত্রা BRT প্রকল্পের বিজয় দিবসে আনুষ্ঠানিক উদ্বোধন। পুরোদমে চালু আগামী জুনে। এছাড়া এখন বিকেলে এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/ekontv।